একজন উচ্চাভিলাষী দারোগা স্ত্রী এক কোটিপতি ব্যবসায়ী পুত্রের প্রলোভনে পড়ে তার সৎ কনস্টেবল স্বামী এবং ফুটফুটে সন্তানকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে কয়েক বছর পর যখন সেই সাধারণ কনস্টেবলই পদোন্নতি পেয়ে দারোগা হিসেবে ফিরে আসে, তখন তার সেই অহংকারী স্ত্রীকে রাস্তার পাশে ভিখারির বেশে দেখতে পাওয়া যায়। এই হৃদয়স্পর্শী গল্পটি রাজশাহীর একটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত। এমন একটি পরিবার যেখানে একসময় সীমাহীন সুখ ছিল, একে অপরের প্রতি সম্মান ছিল এবং আপনজনদের গভীর ভালোবাসা ছিল। কিন্তু শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত এবং লোভ কিভাবে পুরো জীবনকে ছারখার করে দিতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। রাজশাহী শহরের উপকণ্ঠে একটি ছোট্ট পাড়ায় এক অত্যন্ত সাদাসিধা পরিবারের বসবাস ছিল। বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের সাথে তাদের দুই ছেলে থাকত। বড় ছেলে শফিকুল ছোটবেলা থেকেই খুব ধীর স্থির, বুদ্ধিমান এবং পরিবারের প্রতি অসম্ভব দায়িত্বশীল ছিল। তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, বা তারা সমাজের উঁচু স্তরের মানুষ ছিল না, তবে তাদের জীবনে শান্তি আর সম্মান ছিল কানায় কানায় পূর্ণ। শফিকুল তার অদম্য চেষ্টায় এবং কঠোর পরিশ্রমে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে একটি সরকারি চাকরি জোগাড় করতে সক্ষম হয়। যেদিন সে চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছিল, সেদিন যেন তাদের সেই ছোট্ট বাড়িতে ঈদের আনন্দ নেমে এসেছিল। মায়ের দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছিল আনন্দের অশ্রু, আর বাবা পাড়ার সবার কাছে বুক ফুলিয়ে গর্ব করে বলে বেড়াতেন যে তার ছেলে এখন পুলিশে চাকরি করে। সময়ের সাথে সাথে পরিবারের লোকজনের মনে হল যে শফিকুল যেহেতু এখন পুলিশে একটি স্থায়ী চাকরি করছে, তাই তার এবার বিয়ে করা উচিত। আত্মীয় স্বজনরা মিলে তাই একটি শিক্ষিত ও মার্জিত মেয়ের খোঁজ নিয়ে এলো। মেয়েটির নাম ছিল নুসরাত। নুসরাত শুধু যে পড়াশোনায় খুব ভালো ছিল তা নয়, তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন। সে একদিন পুলিশের বড় অফিসার হবে। সে একজন দারোগা বা সাব ইন্সপেক্টর হবার জন্য নিজেকে তিলে তিলে প্রস্তুত করছিল, এবং নিজের স্বপ্নের ব্যাপারে সে ছিল অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। দুই পরিবারের সম্মতিতে খুব সাদামাটাভাবেই তাদের বিয়ে সম্পন্ন হল। আয়োজন বড় না হলেও আনন্দ ছিল সবার মন থেকে উৎসারিত। নুসরাত যখন এই নতুন বাড়িতে পা রাখে, তখন সে তার মিষ্টি ব্যবহার দিয়ে ধীরে ধীরে পরিবারের সবার মন জয় করে নেয়। সে তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতোই সম্মান করত, ঘরের সব কাজে হাসি মুখে সাহায্য করত, এবং নিজের অবসর সময়ের প্রতিটি মুহূর্ত সে পড়াশোনার কাজে ব্যয় করত। শফিকুলও তার স্ত্রীর এই স্বপ্নে বাধা না হয়ে প্রতি পদক্ষেপে তাকে সাহস যোগাত। সে প্রায়ই নুসরাতের মাথায় হাত রেখে বলত, তুমি শুধু তোমার পড়াশোনায় মন দাও, আমি জানি একদিন তুমি নিশ্চয়ই একজন বড় দারোগা হতে পারবে। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের ঘর আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। সেই ছোট্ট নিষ্পাপ প্রাণটির আগমনে যেন পুরো পরিবারের ভাগ্যই জাদুমন্ত্রের মতো বদলে যেতে শুরু করে। বাড়িতে এখন সারাক্ষণ শিশুর কলকাকলি আর হাসির শব্দ শোনা যেত। শফিকুল তার ডিউটি শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেও সোজা মেয়েকে কোলে তুলে নিত, এবং ঘণ্টার পর ঘণ্টা তার সাথে খেলে নিজের সব ক্লান্তি ভুলে যেত। নুসরাত যখন নিজের পরীক্ষার জন্য পড়াশোনা করত, তখন শফিকুল নিজেই মেয়ের সমস্ত দায়িত্ব পালন করত। তাকে বোতলে দুধ খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো পর্যন্ত সব কাজ সে হাসি মুখে করত, যাতে তার স্ত্রীর স্বপ্ন পূরণের পথে কোনো বাধা না আসে। কথায় বলে, ঈশ্বর যখন কাউকে দেন তখন দুহাত ভরেই দেন। মেয়ের জন্মের কিছু সময় পরই নুসরাতের সেই অক্লান্ত পরিশ্রম অবশেষে আলোর মুখ দেখল। একদিন খবর এলো যে সে বাংলাদেশ পুলিশে দারোগা পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এই অভাবনীয় খবর শোনামাত্রই পুরো বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গেল। বাবা মা দুহাত তুলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন, এবং শফিকুলের চোখে তার স্ত্রীর প্রতি এক অন্যরকম গর্ব স্পষ্টভাবে ফুটে উঠল। এরপর নুসরাতকে তার পুলিশিং ট্রেনিংয়ের জন্য রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে দীর্ঘ সময়ের জন্য চলে যেতে হল। সেই কঠিন সময়েও শফিকুল কোনো রকম বিরক্তি বা অভিযোগ ছাড়াই পরিবারের এবং তার ছোট মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে সকালে নিজের ডিউটিতে যেত, আর বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে গর্ব করে বলতেন, দেখো, আমাদের বাড়ির বৌমা এখন দারোগা হয়ে গেছে। বাড়িতে আনন্দ যেন আগের চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে পুলিশের এই গর্বের ইউনিফর্মই ধীরে ধীরে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল তুলতে চলেছে।
ট্রেনিং শেষ করে নুসরাত যখন একজন পূর্ণাঙ্গ দারোগা হয়ে বাড়ি ফিরল তখন বাড়ির পরিবেশ যেন পুরোপুরি অচেনা হয়ে গেল। আগে যেখানে সে একজন সাধারণ নম্র বৌমার মতো পরিবারের সবার সাথে মিলেমিশে থাকত, এখন তার চালচলন, আচার-আচরণ এবং কথা বলার ধরনে ধীরে ধীরে এক অদ্ভুত অহংকার ফুটে উঠতে শুরু করল। প্রথম দিকে পরিবারের কেউই এই নেতিবাচক পরিবর্তনের দিকে তেমন একটা মনোযোগ দেয়নি। সবাই ভেবেছিল নতুন বড় চাকরি, কাঁধে অনেক বড় দায়িত্ব পড়েছে, তাই হয়তো মানসিক চাপের কারণে এমন রুক্ষ স্বভাব হয়ে গেছে। নুসরাত বেশ ভালোভাবে এবং দক্ষতার সাথেই তার নতুন চাকরি সামলাতে শুরু করে। প্রথম ১-২ বছর সে কোনো ধরনের অভিযোগ ছাড়াই নিজের ডিউটি পালন করতে থাকে। এই সময়ে সে বাড়িতেও নিয়মিত যাতায়াত করত, নিজের মেয়েকে আদর যত্ন করত এবং শ্বশুর শাশুড়ির খোঁজখবরও নিত। কিন্তু যেই মুহূর্তে তার পোস্টিং রাজশাহীর প্রধান এবং সবচেয়ে ব্যস্ত থানায় হল, তার জীবনের গণ্ডি এবং চিন্তাধারা সম্পূর্ণ বদলাতে শুরু করল। এখন তার ওঠা বসা শুরু হল শহরের বড় বড় কর্মকর্তা, প্রভাবশালী নেতা এবং নামি দামি লোকেদের সাথে। শহরের বড় বড় ব্যবসায়ী, মিটিং, অভিজাত পার্টি, এসব কিছু তার মনের গভীরে এক অন্যরকম বিলাসী চিন্তাধারার জন্ম দিল। তার বারবার মনে হতে লাগল যে সে আর আগের সেই সাধারণ নুসরাত নেই, সে এখন সমাজের এক উঁচু স্তরের মানুষ। ধীরে ধীরে সে তার স্বামী শফিকুলের থেকে এক মানসিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে শুরু করল। একদিন শফিকুল তার স্ত্রীর সাথে দেখা করার জন্য থানায় পৌঁছায়। সে তার স্ত্রীর সাথে স্বাভাবিকভাবেই দেখা করতে এসেছিল, ঠিক যেমনটা সে আগে করত। কিন্তু সেদিন থানায় তাকে দেখেই নুসরাত বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, এখানে এভাবে আমার কাছে এসো না, আর যখনই থানায় বা বাইরে আমার সাথে দেখা হবে আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবে। শফিকুল এই কথা শুনে এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। তার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না যে সেই একই নুসরাত, যে একসময় জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে নিজের সবচেয়ে বড় ভরসা এবং আশ্রয় মনে করত। ম্যাডাম, সে অত্যন্ত বেদনাহত হয়ে মৃদু হাসির সাথে জিজ্ঞাসা করল। নুসরাত তখন একটু কড়া এবং কর্তৃত্বপূর্ণ সুরে বলল, হ্যাঁ, আর ভালো করে মনে রাখবে, এখানে থানার কাউকে ঘুণাক্ষরেও বলো না যে তুমি আমার স্বামী। যদি এখানকার লোকজন জানতে পারে যে আমি এত বড় অফিসার হয়ে একজন সাধারণ কনস্টেবলের স্ত্রী, তাহলে সেটা আমার সম্মানের জন্য মোটেও ভালো দেখাবে না। স্ত্রীর মুখে এই নিঠুই কথা শুনে শফিকুলের বুকের ভেতরটা যেন ভেঙে একেবারে চুরমার হয়ে গেল, কিন্তু সে টুঁ শব্দটিও করল না। সে শুধু চুপচাপ একটা করুণ হাসি হেসে বলল, আমার সাধারণ কনস্টেবল হওয়া নিয়ে যদি তোমার এতই লজ্জা হয়, তাহলে ঠিক আছে, আমি কাউকে এই কথা বলবো না। সেই অভিশপ্ত দিনের পর শফিকুল আর কখনও সেই থানায় গিয়ে তাকে নিজের স্ত্রীর মতো বা আপনজনের মতো ডাকেনি। যখনই কোনো কাজের প্রয়োজনে যেত, অনেকটা দূর থেকে দাঁড়িয়ে স্যালিউট দিয়ে ম্যাডাম বলেই কথা বলত। সে তার স্ত্রীর সম্মান ও খুশির জন্য নিজেকে সবার সামনে ছোট করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি। এরই মধ্যে থানার একটি গুরুত্বপূর্ণ মামলার সূত্রে নুসরাতের সাথে রাজশাহীর এক অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীর ছেলে তানভীরের পরিচয় হয়। তানভীর ছিল প্রচণ্ড ধনী, স্টাইলিশ এবং তার কাছে এমন সমস্ত বিলাসবহুল জিনিস ছিল যা একটি বড় শহরের অভিজাত মানুষের কাছে থাকে। ধীরে ধীরে কাজের ফাঁকে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। তানভীর খুব চতুর ছিল। সে মিষ্টি মিষ্টি কথা বলে নুসরাতের রূপ ও যোগ্যতার প্রশংসা করত এবং তাকে প্রতিনিয়ত বিশেষ অনুভব করাত। নুসরাতেরও এই সুদর্শন ও ধনী যুবকের সঙ্গ বেশ ভালো লাগতে শুরু করে। তানভীর প্রায়ই তাকে প্ররোচিত করে বলত, তুমি এত বুদ্ধিমতী এবং যোগ্য একজন নারী, তুমি অনায়াসেই কোনো বড় অফিসারের স্ত্রী হতে পারতে। কোনো সামান্য কনস্টেবলের সাথে তোমার জীবন কাটানো মানায় না। এই বিষাক্ত কথাগুলো ধীরে ধীরে নুসরাতের মনে গভীরভাবে গেঁথে যেতে লাগল। তার নিজেরও মনে হতে লাগল যে সে সত্যিই হয়তো জীবনে আরও অনেক ভালো ও বিলাসবহুল কিছু পাওয়ার যোগ্য ছিল। অন্যদিকে শফিকুল তার নিজের ডিউটি এবং ঘর পরিবার সামলাতেই ব্যস্ত ছিল। এই দ্রুত বদলে যাওয়া সম্পর্কের গভীরতা এবং তার স্ত্রীর মনের এই পরিবর্তন সম্পর্কে তার বিন্দু বিসর্গও ধারণা ছিল না। নুসরাতের মনে এখন এক নতুন রঙিন স্বপ্নের জন্ম হচ্ছিল। রাজশাহী শহরের চাকচিক্য, দামি গাড়ি এবং বড় লোকেদের সাথে ওঠা বসা নুসরাতকে ভেতর থেকে পুরোপুরি বদলে দিয়েছিল। এখন তার ভেতরে আগের সেই সরলতা, মায়া এবং আপন ভাব কোথাও যেন চিরতরে হারিয়ে গিয়েছিল। তানভীরের সাথে তার কথাবার্তা এখন আর শুধু থানা বা মামলার কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
সে প্রতিদিন তাকে ফোন করত, মিষ্টি মিষ্টি কথা বলত এবং নুসরাতকে এই মিথ্যা অনুভূতি দিত যে সে কোনো বড় মানুষের জীবনেই একমাত্র মানানসই। তানভীর প্রায়ই আক্ষেপের সুরে বলত, তুমি কি জানো নুসরাত, তোমার মতো এত সুন্দরী এবং যোগ্য মেয়ে একজন সামান্য কনস্টেবলের স্ত্রী হয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেললে। তোমার তো কোনো বড় অফিসার বা আমার মতো ব্যবসায়ীর জীবনের রানীর মতো থাকা উচিত ছিল। এই কথাগুলো নুসরাতের লোভী মনকে ছুঁয়ে ফেলল। তার মনে হতে লাগল যে সে শফিকুলকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল এবং তাড়াহুড়ো করে ফেলেছে। ধীরে ধীরে তার মনে নিজের স্বামীর প্রতি এক তীব্র হীনম্মন্যতা ও বিতৃষ্ণা আসতে শুরু করল। একদিন সুযোগ বুঝে তানভীর তাকে স্পষ্ট কথায় প্রস্তাব দিল, যদি তুমি সত্যিই আমার সাথে বাকি জীবন কাটাতে চাও তাহলে সবার আগে তোমার স্বামীর থেকে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ নিয়ে নাও, তারপর আমরা ধুমধাম করে বিয়ে করে নেব। আমি তোমাকে সেই রাজকীয় জীবন দেব যা তোমার আসলেই প্রাপ্য। নুসরাত এই প্রস্তাব শুনে কিছুক্ষণের জন্য চুপ করে রইল, কিন্তু তার মনে তো আগে থেকেই উঁচু জীবনযাপন এবং টাকার লোভ শক্ত বাসা বেঁধেছিল। সে আর কোনো ভালো মন্দ বিচার না করেই এই মিথ্যা প্রতিশ্রুতিকে ধ্রুব সত্য বলে মেনে নিল। বাড়িতে ফিরে এসে সে শফিকুলের সাথে প্রতিদিন ছোট ছোট এবং তুচ্ছ বিষয়ে তীব্র ঝগড়া করতে শুরু করে। কখনো রাতের খাবার নিয়ে, কখনো পুরনো বাড়ি নিয়ে, আবার কখনো শফিকুলের সামান্য চাকরি নিয়ে সে তাকে অপমান করত। তোমার ওই সামান্য কনস্টেবলের চাকরিতে কি এমন রাজত্ব আছে? আমার অফিসে প্রতিদিন বড় বড় লোক আসে আর তুমি সামান্য একটা কনস্টেবল। এরকম অপমানজনক কথা এখন তাদের সংসারের রোজগার রুটিন হয়ে দাঁড়াল। শফিকুল এই সমস্ত অপমান এবং অবজ্ঞা চুপচাপ মাথা পেতে সহ্য করে যাচ্ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে হঠাৎ করে তার ভালোবাসার স্ত্রী এত বদলে গেল কেন। সে প্রতিবারই ঝগড়া মেটানোর চেষ্টা করত এবং নুসরাতকে শান্ত করার চেষ্টা করত, কিন্তু নুসরাত যেন মনে মনে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। একদিন রাগের মাথায় সে শফিকুলকে পরিষ্কার জানিয়ে দিল, আমি তোমার সাথে আর একদিনও থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। এই মারাত্মক কথা শুনে শফিকুলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে নুসরাতকে অনেক বোঝানোর চেষ্টা করল, তাদের ছোট এবং অবুঝ মেয়ের দোহাই দিল, পুরনো দিনের সেই সংগ্রামের কথা এবং ভালোবাসার কথা মনে করিয়ে দিল। কিন্তু নুসরাতের চোখের সামনে তখন শুধু টাকা আর বড় স্বপ্নের অন্ধ পর্দা পড়ে গিয়েছিল। তার না নিজের গর্ভের ছোট মেয়ের কথা মনে রইল, না সেই মানুষটার কথা মনে রইল যে প্রতি পদক্ষেপে ছায়ার মতো তার সাথে ছিল। অবশেষে সমস্ত বোঝানো ব্যর্থ করে কিছুদিনের মধ্যেই তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের পর নুসরাত তানভীরের সাথে শহরের একটি বড় এবং বিলাসবহুল বাড়িতে লিভ ইন করতে শুরু করে। তার মনে হল এখন তার জীবন সত্যিই রূপকথার মতো বদলে গেছে। দামি ডিজাইনার পোশাক, ঝকঝকে বড় গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাড়ি সবকিছুই এখন তার হাতের মুঠোয় ছিল। কিন্তু যখনই সে তানভীরের সাথে তাদের বিয়ের কথা তুলত, তানভীর অত্যন্ত চতুরতার সাথে হেসে তা এড়িয়ে যেত। সে বলত, আরে এত তাড়া কিসের, এখন একটু সময় লাগবে, সঠিক সময় আসতে দাও। নুসরাতের অন্ধ বিশ্বাস ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে এবং সে তানভীরের স্ত্রী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে এই অন্ধ বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ানক ভুল হতে চলেছে। আর যে মানুষটার জন্য সে নিজের পরিবার, সন্তান সবকিছু হাসি মুখে ছেড়েছিল, সেই মানুষটি ভবিষ্যতে তাকে সবচেয়ে নিঃস্ব করে একা ফেলে চলে যাবে। ডিভোর্সের পর প্রথম দিকে নুসরাতের সত্যিই মনে হয়েছিল যে সে জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। তানভীরের সাথে তার নতুন বাড়িটি ছিল অনেক বড় এবং সুন্দরভাবে সাজানো গোছানো। আরাম আয়েশের সমস্ত সুযোগ সুবিধা সেখানে উপস্থিত ছিল। দামি জামাকাপড় পরা, বড় গাড়িতে ঘুরে বেড়ানো, বড় বড় হোটেলে খাওয়া দাওয়া করা, এসব দেখে তার মনে হতো যে এখন সে সত্যিই সেই কাঙ্ক্ষিত জীবনে প্রবেশ করেছে যার সে সারা জীবন স্বপ্ন দেখেছিল। তানভীরও প্রথম দিকে তার খুব খেয়াল রাখত, তাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যেত, তার জন্য দামি দামি সব উপহার কিনে আনত এবং প্রতিবারই মিথ্যে আশ্বাস দিয়ে বলত, ব্যাস আর একটুখানি সময় দাও আমাকে, তারপর আমরা সবাইকে জানিয়ে বিয়ে করে নেব। নুসরাতও তার এই ফাঁপা কথার ওপর অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছিল। তার মনে হতো যে নিজের পুরনো সাদামাটা জীবনকে ছেড়ে সে যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা এবার তাকে সমাজে এক নতুন এবং উঁচু পরিচয় দিতে চলেছে। কিন্তু ধীরে ধীরে এই স্বপ্নের জগৎ বদলাতে শুরু করল। তানভীর এখন আর আগের মতো নুসরাতকে সময় দিত না। আগে যেখানে সে প্রতিটি কথায় তার পাশে থাকত এবং তার প্রশংসা করত, এখন সে ব্যবসার নানা কাজের বাহানা দেখিয়ে অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে শুরু করল। যখনই নুসরাত অধৈর্য হয়ে বিয়ের কথা তুলত, সে চরম বিরক্তি নিয়ে কথা এড়িয়ে যেত। আমাকে এখন একটু সময় দাও, ব্যবসায় অনেক বড় একটা প্রজেক্টের কাজ চলছে। সে প্রতিবার এই একই কথা বলেই আলোচনা শেষ করে দিত।
এভাবেই তাদের সময় কাটতে লাগল। 1 বছর, তারপর 2 বছর, এবং দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। কিন্তু সেই বহুল প্রতীক্ষিত বিয়ের কথা প্রতিবারই অসম্পূর্ণ এবং উপেক্ষিত রয়ে যেত। নুসরাতের মনে এখন এক গভীর অস্থিরতা এবং সন্দেহ বাড়তে শুরু করেছিল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে হয়তো সে যে বিশ্বাসের ওপর ভর করে বেঁচে আছে, সেই বিশ্বাসটাই পুরোপুরি ফাঁপা এবং মিথ্যে। এরই মাঝে একদিন আকাশ ভেঙে পড়ার মতো সে হঠাৎ জানতে পারে যে তানভীর তাকে লুকিয়ে চুপচাপ তার পরিবারের পছন্দে অন্য একটি ধনী ঘরের মেয়েকে বিয়ে করে নিয়েছে। এই ভয়ঙ্কর কথা শোনা মাত্রই নুসরাতের পায়ের তলা থেকে মাটি সম্পূর্ণ সরে গেল। সে পাগলের মতো দৌড়ে তানভীরের কাছে পৌঁছাল এবং কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে। আমি তোমার মিথ্যে কথার জন্য আমার নিজের ঘর, আমার ভালোবাসার স্বামী, আমার নিজের নারী ছেঁড়া মেয়ে, সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। তানভীর অত্যন্ত শীতল এবং অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল এবং তাচ্ছিল্যের সুরে বলল, দেখো নুসরাত, নাটক করো না। আমি তোমাকে ঠিক কখন বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব? তুমি নিজেই নিজের মনে এসব বড় বড় স্বপ্ন দেখছিলে। আর তাছাড়া তুমি কে? তোমার আসলে যোগ্যতা কি যে তুমি আমার স্ত্রী হবে? এই নিষ্ঠুর শব্দগুলো নুসরাতের হৃদয়ে একেবারে চিরে ফালা ফালা করে বেরিয়ে গেল। যে মানুষটার জন্য সে নিজের সর্বস্ব ছেড়ে দিয়েছিল, সেই মানুষটি আজ তাকে চিনতে পর্যন্ত অস্বীকার করছে। কিন্তু তার জীবনে দুর্যোগ এখানেই শেষ হল না। যে পুরনো মামলায় নুসরাত তানভীরকে অবৈধভাবে সাহায্য করেছিল, সেই মামলার নতুন করে তদন্ত শুরু হয়ে গেল। দুর্নীতির কথা পুলিশের ওপর মহল পর্যন্ত পৌঁছাল এবং একে একে নুসরাতের সমস্ত অবৈধ কাজের সত্য সামনে আসতে লাগল। নুসরাতের ওপর সরাসরি অভিযোগ উঠল যে সে তার পদের চরম অপব্যবহার করেছে। তদন্ত শেষে কয়েক মাসের মধ্যেই তাকে বরখাস্ত করা হল এবং তার চাকরি চিরতরে চলে গেল। যে পুলিশের ইউনিফর্ম নিয়ে একসময় তার এত অহংকার ছিল, সাধারণ মানুষের ওপর সে দাপট দেখাত, সেই ইউনিফর্ম এখন তার কাছ থেকে চরম অপমানের সাথে চিরতরে ছিনিয়ে নেওয়া হয়েছিল। শুরুতে নুসরাতের ব্যাংক অ্যাকাউন্টে কিছু জমানো টাকা ছিল, যা দিয়ে সে কোনোমতে কিছুদিন চলতে পারল। কিন্তু ধীরে ধীরে সেই জমানো টাকাও সব শেষ হয়ে গেল। তানভীর অনেক আগেই তাকে গলা ধাক্কা দিয়ে সেই বিলাসবহুল বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন তার কাছে না থাকার মতো কোনো নির্দিষ্ট জায়গা ছিল, না ছিল জীবন বাঁচানোর কোনো অবলম্বন। সে লজ্জায় না তার শ্বশুরবাড়ি ফিরে যেতে পারত, না নিজের বাপের বাড়ি যাওয়ার সাহস পেত। নিজের এই ঘৃণ্য কাজের জন্য তার নিজের প্রতি এত লজ্জা হতে শুরু করেছিল যে সে পরিচিত কারো সামনে গিয়ে দাঁড়ানোর সাহসও পেত না। দিনের পর দিন তার আর্থিক অবস্থা আরও খারাপ হতে লাগল এবং একসময় তার জীবনে এমন এক ভয়াবহ পরিস্থিতি এলো যখন দুবেলা পেট ভরানোর জন্য তার কাছে আর কোনো পথই খোলা রইল না। অবশেষে সে বাধ্য হয়ে শহরের রাস্তায় এসে পড়ল এবং পরিস্থিতি তাকে বেঁচে থাকার তাগিদে মানুষের কাছে ভিক্ষা করতে বাধ্য করল। সময় নুসরাতকে এমন এক মর্মান্তিক জায়গায় এনে দাঁড় করিয়েছিল, যার কল্পনা সে স্বপ্নেও কখনো করেনি। একসময় যে নুসরাত দারোগার ইউনিফর্ম পরে সাধারণ মানুষের ওপর দাপট দেখাত, আজ সেই নুসরাতই রাজশাহী শহরের ধুলোমাখা রাস্তায় ছেঁড়া পুরনো পোশাকে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। তার মুখের সেই অহংকারী উজ্জ্বলতা চিরতরে হারিয়ে গিয়েছিল। তার কোটরগত চোখে এখন কেবলই ক্লান্তি এবং সীমাহীন অনুশোচনা স্পষ্ট দেখা যেত। প্রথম দিকে সে নিজের পরিচয় লুকিয়ে মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো নির্দিষ্ট পরিচয় এবং অবলম্বন ছাড়া কেউ তাকে বিশ্বাস করে কাজ দিতে প্রস্তুত ছিল না। এমন অনেক দিনও তার জীবনে কেটেছে যখন তার ঠিকমতো একবেলা খাবারও জোটেনি, সে রাস্তার কলে পানি খেয়ে রাত কাটিয়েছে। ধীরে ধীরে তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেল যে তার কাছে পৃথিবীতে বাঁচার একটাই উপায় বেঁচে রইল, রাস্তার ধারে বসে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করা। একদিন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে সে রাজশাহী শহরেরই একটি থানার বাইরে গিয়ে ফুটপাতে বসল। তার হাতে একটি ভাঙা ছোট বাটি ছিল এবং লজ্জায় তার চোখ নিচের দিকে নামানো ছিল। সে রাস্তা দিয়ে আসা যাওয়া করা লোকেদের কাছে আস্তে আস্তে করুণ সুরে বলত, বাবা, কিছু খেতে দিন, দুদিন ধরে পেটে কিছু পড়েনি। লোকেরা ব্যস্ততার মাঝে আসছিল আর যাচ্ছিল। কেউ কেউ হয়তো দয়া করে ২-৪ টাকা তার বাটিতে ফেলে দিল, কেউ আবার তার দিকে ফিরে না দেখেই চলে গেল। সে চুপচাপ ধুলোর মধ্যে বসে রইল, যেন জীবনের এই নিষ্ঠুর খেলার কাছে সে আজ পুরোপুরি হেরে গেছে। ঠিক সেই সময় সেই থানার ভেতর থেকে একজন সুঠাম দেহী দারোগা কোনো একটি জরুরি কাজে বাইরে বেরোচ্ছিলেন। সে তার গাড়ির দিকে এগোচ্ছিল।
হঠাৎ তার তীক্ষ্ণ নজর পড়ল রাস্তার পাশে ফুটপাতে মাথা নিচু করে থাকা সেই মহিলা ভিখারির ওপর। প্রথমে সেই বিষয়টা তেমন খেয়াল করেনি, কিন্তু তারপর হঠাৎ তার পা যেন মাটিতে আটকে গেল। ওই মহিলার মলিন মুখটা তার কাছে খুব চেনা চেনা লাগল। সে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল এবং মনোযোগ দিয়ে তাকে খুঁটিয়ে দেখতে লাগল। আর ঠিক পরের মুহূর্তেই যেন তার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। রাস্তার ধুলোয় বসে থাকা সেই মহিলা ভিখারি আর কেউ নয়, বরং তার নিজেরই প্রাক্তন স্ত্রী নুসরাত ছিল। শফিকুল হতবাক হয়ে কিছুক্ষণের জন্য সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যে নুসরাতকে সে একদিন অত্যন্ত গর্বের সাথে দারোগার ইউনিফর্মে দেখেছিল, আজ সেই রাস্তার ধুলোয় বসে মানুষের কাছে ভিক্ষা করছে। তার শারীরিক অবস্থা এতই খারাপ এবং শীর্ণকায় হয়ে গিয়েছিল যে তাকে প্রথম দেখায় চেনাটাও বেশ মুশকিল হচ্ছিল। সামনে কারো ছায়া দেখে নুসরাতও ধীরে ধীরে তার মাথা তুলল। সামনে পুলিশের ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা দারোগাকে দেখে সে প্রথমে ঠিক চিনতে পারেনি, কিন্তু যখন দুজনের চোখাচোখি হল তখন সে যেন বজ্রাহতের মতো একদম স্তব্ধ হয়ে গেল। শফিকুল! তার কাঁপা কাঁপা মুখ থেকে শুধু এটুকুই অস্ফুট স্বরে বেরোল। তীব্র লজ্জা আর অনুশোচনায় তার দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। সে সাথে সাথে নিজের হাত দিয়ে মুখ লুকাতে লাগল। তার তখন মনে হচ্ছিল যেন মাটি দুভাগ হয়ে যাক আর সে তার ভেতরে চিরতরে তলিয়ে যাক। শফিকুল তখন মুখে কিছু বলল না। সে চুপচাপ তাকে নিজের হাতে ধরে তুলল এবং সেখান থেকে নিজের সাথে করে নিয়ে গেল। থানার কাছেই সে একটি ছোট রুম ভাড়া নিয়ে রেখেছিল, যেখানে ডিউটির ফাঁকে সে কখনো কখনো বিশ্রাম নিত। সে নুসরাতকে সেখানে নিয়ে গেল এবং বসতে দিয়ে এক গ্লাস জল খেতে দিল। কিছুক্ষণ দুজনের মধ্যে এক চরম অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করল। তারপর শফিকুল অত্যন্ত ধীর এবং শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা কিভাবে হলো নুসরাত? এই কথা শুনতেই নুসরাতের ভেতরের জমানো সব কষ্ট যেন বাঁধ ভেঙে গেল। সে হাউমাউ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সে তার জীবনের পুরো করুণ গল্পটা শফিকুলকে বলে দিল। কিভাবে সে শুধুমাত্র টাকার লোভে নিজের সাজানো সংসার, স্বামী সবকিছু হারিয়ে ফেলেছিল। কিভাবে সেই ব্যবসায়ী তানভীর তাকে ধোঁকা দিয়ে পথে বসিয়েছিল। কিভাবে দুর্নীতির দায়ে তার স্বপ্নের চাকরি চলে গিয়েছিল এবং কিভাবে সে বাধ্য হয়ে আজ রাস্তায় এসে পড়েছিল। তার বলা প্রতিটি শব্দে এবং কান্নায় কষ্ট ও গভীর অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। শফিকুল চুপচাপ পাথরের মতো বসে তার সব কথা শুনতে লাগল, কিন্তু তার চেহারায় না ছিল কোনো প্রতিশোধের রাগ, না ছিল স্ত্রীর এই পতনে কোনো পৈশাচিক আনন্দ। সেখানে ছিল শুধু একটা গভীর নিস্তব্ধতা এবং দীর্ঘশ্বাস। নুসরাতের সব কথা শোনার পর ছোট্ট সেই ঘরে কিছুক্ষণ এক গভীর নিস্তব্ধতা ছেয়ে রইল। কেবল নুসরাতের ফুপিয়ে কান্নার শব্দই সেই নীরবতা ভাঙছিল। সে বারবার নিজের শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে শফিকুলের পায়ের দিকে তাকাচ্ছিল, কিন্তু তার চোখে চোখ রাখার মতো সামান্য সাহসও আজ তার হচ্ছিল না। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি শফিকুল, সে কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ে বলল। শুধুমাত্র টাকার লোভে আমি জীবনে সব কিছু ভুলে গিয়েছিলাম। তোমার নিঃস্বার্থ ভালোবাসা, তোমার পবিত্র সঙ্গ, এমনকি নিজের গর্ভের অবুঝ মেয়েকে পর্যন্ত আমি ছেড়ে দিয়েছিলাম। ভগবান আমাকে আমার সেই পাপের চরম শাস্তি দিয়ে দিয়েছেন। শফিকুল এখনও চুপ করে নিজের চেয়ারে বসেছিল। তার হৃদয়ে পুরনো দিনের কষ্ট তো ছিলই, কিন্তু সামনে ভিখারির বেশে বসে থাকা নুসরাতের এই করুণ অবস্থা দেখে তার মন একেবারে পাথরও হয়ে থাকতে পারল না। সে আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে যা হয়ে গেছে তা আর কোনোভাবেই বদলানো যাবে না নুসরাত, কিন্তু মানুষ যদি তার নিজের ভুল মন থেকে বুঝতে পারে, তাহলে হয়তো জীবন তাকে নতুন করে বাঁচার জন্য আরও একটা সুযোগ দেয়। এই কথা শুনে নুসরাত আরও অঝরে কাঁদতে শুরু করল। আমাকে তুমি মাফ করে দাও শফিকুল, আমার এই পৃথিবীতে আর কোথাও যাওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই, না আমি ঘরের রইলাম না পরিবারের। তুমিও যদি আজ আমাকে এখান থেকে ফিরিয়ে দাও তাহলে আমি আর বাঁচতে পারব না। শফিকুল স্থির দৃষ্টিতে তার দিকে তাকাল। এই সেই অহংকারী মহিলা যে একদিন থানার সবার সামনে তাকে ছোট অনুভব করিয়েছিল, যে তাকে নিজের স্ত্রীর মুখে ম্যাডাম বলতে বাধ্য করেছিল। কিন্তু আজ সেই মহিলাই সব হারিয়ে ভেঙে পড়ে তার সামনে করুণা ভিক্ষা করছে। সে একটা গভীর শ্বাস নিল এবং বলল, আমি তোমাকে তোমার কৃতকর্মের জন্যে মাফ তো করতে পারি, কিন্তু আমাদের জীবনের সবকিছু আর কখনোই আগের মতো হতে পারবে না। নুসরাত চুপচাপ মাথা নিচু করে তার কথা শুনতে লাগল।
শফিকুল তাকে সাময়িকভাবে আশ্রয় দিল, তাকে থাকার জন্যে একটি সুরক্ষিত জায়গা ভাড়া করে দিল এবং তার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দিল। শুধু তাই নয়, সে নিজের পুলিশের ক্ষমতার স্তর থেকে সেই পুরনো দুর্নীতি মামলারও পুনরায় সুষ্ঠু তদন্ত করাল, যেটিতে নুসরাত ফেঁসে গিয়েছিল। শফিকুলের চেষ্টায় ধীরে ধীরে আসল সত্য সবার সামনে এলো এবং সেই মামলার মূল ও আসল অপরাধী, সেই ধনী ব্যবসায়ীর ছেলে তানভীর, অবশেষে আইনের জালে আটকা পড়ল এবং তার জেল হল। নুসরাত তার হারানো পুলিশের চাকরি তো আর ফেরত পেল না, কিন্তু সে সমাজের কাছে ন্যায়বিচার অবশ্যই পেল। তার মনে শফিকুলের প্রতি সম্মান ও ভালোবাসা আগের চেয়ে আরও বহু গুণে বেড়ে গেল। সে এরপর অনেকবার শফিকুলের সাথে দেখা করার চেষ্টা করত। প্রতিবারই তার সামনে হাত জোড় করে কেঁদে বলত, আমাকে আর একটা শেষ সুযোগ দাও, আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেব। এখন আমার আর টাকার কোনো দরকার নেই, কোনো চাকচিক্য চাই না, আমার শুধু আমার পরিবারকে দরকার। কিন্তু শফিকুল প্রতিবারই অত্যন্ত শান্ত গলায় শুধু একটাই কথা বলত, নুসরাত, তোমার জীবনে সবসময় টাকার চাকচিক্যকেই সবচেয়ে বেশি ভালো লেগেছে। কোটিপতি মানুষদের তোমার ভালো লেগেছে, একজন সৎ এবং সাধারণ কনস্টেবলকে তোমার কখনোই ভালো লাগেনি, বা তুমি তাকে সম্মান করনি। এখন আমি আমার নিজের জীবনে আমার মেয়েকে নিয়ে অনেক এগিয়ে গেছি, এখানে তোমার আর কোনো জায়গা নেই। তার গলায় কোনো রাগ বা ক্ষোভ ছিল না, সেখানে ছিল শুধু একটা রূঢ় সত্য। নুসরাত চুপচাপ চোখের জল মুছে সেখান থেকে ফিরে যেত। এখন তার জীবনে কেবল অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সে প্রতিদিন তিলে তিলে নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করছিল, আর হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় এবং নির্মম শাস্তি।